প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব ৩৮। নুসরাতের কাপড় গরিবদের ভাগ বাটোয়ারা করে দেবেন নাজবিন বেগম, তাই সৌরভীর ঘাড়ে তা গোছানোর দায়িত্ব পড়েছে। ডিভোর্সের পরপরই রুমের সাথে লাগোয়া করে ওয়ার্ড্রোব রুম বানিয়েছে সে। সাধারণ রুমগুলোর তুলনায় বড়, চারিদিকে কাপড় রাখা সারিসরিতভাবে ওভারকোট, লেদার জ্যাকেট, কার্ডিগান, উলের জাম্পার, সোয়েটার রাখা। জুতো রাখে লিমিটেড এডিশনের হাই হিল, বুট হিল, ব্ল্যাক হিল, বোট, পেন্সিল হিল, সিলেটো, স্লিপার, ফ্ল্যাট জুতো, স্নিকার্স, লোফার, কালো আর ডার্ক রেড কালারের। ভিড়ে চোখ ঝাঁঝিয়ে উঠল সৌরভীর। হেঁটে হেঁটে দেখলো পুরো রুমটা। যেদিকে গেল লাইটগুলো জ্বলে উঠল নিজে নিজে। মিররের পাশে ম্যানিটি ওয়ার্ড্রোবে গুচ্ছিত লিমিটেড এডিশন ব্যাগ রাখা, উপরে এবড়োথেবড়োভাবে হাতে লেখা, আমার জিনিসে হাত দিবি না কেউ। সৌরভী মৃদু হাসলো, চোখ পড়ল ঘড়ির কালেকশনের দিকে। এই চাকচিক্য জিনিসের প্রতি মোটেও লালসা আসলো না। নুসরাতের পছন্দের প্রশংসা করলো নিজ মনে। হ্যালো কিটির ওভার সাইজের টি শার্টগুলো হ্যাঙ্গার করে রাখা ছিল, সেগুলো নিচে নামিয়ে রাখলো নাজবিন বেগমের কথা মতো। সবগুলো ভাঁজ করলো একটা একটা করে। কাজ শেষে ফিরে যাবে এমন সময় কালো মোড়কে মোড়ানো একটা জিনিস ডাস্টবিনের কাছে ফেলে রাখা দেখলো। ব্রু কুচকে এগিয়ে গেল সে। মেঝে থেকে হাতে তুলতেই নিতেই চোখ কুচকে আবারও বেশি। শক্ত কাগজটা সরাতেই গুটি গুটি অক্ষরে লেখা কিছু শব্দ ভাসল অক্ষি কোটরে। সৌরভী পড়তে শুরু করলো। একবার দাদা, ও হ্যাঁ দাদা বলতে বোঝাচ্ছি আমার দাদার স্ত্রীকে, আই মিন মেহেরুন নেসাকে। উনি আমার চ্যালেঞ্জ করেছিলেন আমি নাকি জীবনে ডায়েরি লিখতে পারবো না, কিন্তু উনি হয়তো জানেন না নুসরাত নাসির পারে না এমন কোনো কিছু এই পৃথিবীতে নেই। এতটুকুই লেখা। পৃষ্ঠার শেষে কুটি কুটি অক্ষরে লেখা, নাথিং ইজ দ্য ওয়ার্ল্ড পারফেক্ট এক্সপেক্ট মি। যে যাই বলুক না কেন নুসরাত নাসির জন্ম থেকেই পারফেক্ট। এটা দিয়েই শুরু করেছিলাম লেখা। সৌরভীর পরের পৃষ্ঠা উল্টালো। কি বকর চকর লিখতে বসেছি খোদাই জানে। মেহেরুন নেসার সাথে চ্যালেঞ্জ নিয়ে ফেসে গিয়েছি, তবু ওই চ্যালেঞ্জ আমি জিতবো। এরপরে আর কিছু লেখা নেই। ফুল, পাখি আর মাছের চিত্র আঁকা, কিছু কিছু জায়গায় গ্রামের দৃশ্য আঁকানো। সৌরভী একবার রেখে দিতে চাইল, কিন্তু কি ভেবে থেমে গেল জানো। মাছের পৃষ্ঠার দিকে যেতেই গুটি গুটি অক্ষরে লেখা চোখে ভাসল। উপরে বড় করে লেখা, কারো অনুমতি ব্যতীত তার ডায়েরি পড়া অভদ্রতা। আর আপনি সেই অভদ্রতা নিশ্চয়ই করবেন না, তাই না? সৌরভের এসব লেখার ধার ধরল না, পড়তে শুরু করলো। তারিখও লেখা রাখলো। বহুদিন পূর্বে লেখা হয়েছে, ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে। যেদিন আমাদের বিয়ে হলো, দাদার কথায় সেদিন আব্বা তো এত খুশি হলো যে প্রায় কান্নার দ্বার প্রান্তে ছিল। যেদিন ওই বাড়ি থেকে আমার বের হয়ে আসলাম, আব্বু কেঁদেছিল। আমি সেসব আমলে নেয়নি, কিভাবে নিব, তখন ছোট ছিলাম। ওই বাড়ি থেকে বেরিয়ে এসে যখন 3 রুমের ওই বাসায় উঠলাম, আমার মিশ্র অনুভূতি হচ্ছিল। একদিকে পরিবারকে রেখে আসার হতাশা, অন্যদিকে নতুন একটা পরিবেশে আসায় আমি খুশিতে আত্মহারা। দিন গড়িয়ে সন্ধ্যা হতে হতেই বুঝলাম ওই বাড়ির মানুষগুলোকে আমি খুব করে মিস করেছি। সেই মিস করাটা ইচ্ছে করেছিল গাড়িতে উঠে চলে যেতে। আম্মা চাচিদের রেখে আসার কারণে ওনা চেপে চেপে কাটতো। কয়েকদিন যাওয়ার পর সব ঠিক হয়ে যাবে ভাবলাম, হলো না। আরও তীব্রভাবে তাদের মনে পড়তে শুরু করলো। সন্ধ্যার পর একসাথে বসে আড্ডা দেওয়া, চাচিদের হাতে রান্না, ঘরদোর পরিষ্কার, এত মানুষ এক বাড়িতে একা থাকাটা রমরমে ভাব বিরাজ সেগুলো মনে হাতছানি দিত। আব্বার বড় ভাইকে ওই সময় শয়তান লোক ছাড়া আমার কাছে আর কিছুই মনে হতো না। মুখ তেতো হয়ে যেত ওই লোকের কথা মনে পড়লেই। ইচ্ছে করতো লাঠি দিয়ে পিটিয়ে আসি। কিভাবে যেন আমার সেই আশা পূরণ হয়ে গেল। এবার দেশে আসার পর চোর ভেবে আমি আর আপা ওই লোককে পিটিয়ে ফেললাম। ছোটবেলায় একটু সিনেমাটিক ভাবতাম বসে বসে। চোখের সামনে টেলিকাস্ট হতো যেসব। আমার কাছে একটা জিনের চেরাগ আছে, চেরাগ খুঁজতেই সেখান থেকে জিনটা বের হবে। মুখটা গুলোমুলো, মাথায় একগাছি চুল, পাগুলো মাছের লেজের মতো, মাথার উপরে উড়েছে সে। চেরাগ বের হতেই হয়ে বলবে, আমার মালিক বলুন আপনার 3টা ইচ্ছে। আমি তখন বলতাম, সৈয়দ বাড়ি যেন হেলাল সাহেব আর তার ছেলেরা হলিডেতে বেড়াতে না আসে, আমাদের বিয়ে যেন না হয়, সব যেন ঠিক থাকে। তখন চেরাগের জিন আমার কথা শুনে সব ঠিক করে দেবে ভেবে আনন্দ লাগতো। গালে হাত রেখে অনেক সময় ভাবতাম, এরা যদি দেশেই না আসতো, আমাদের বিয়ে না হতো। সেসব ভেবে ভেবে দিনকাল যেতে শুরু করলো। ছোটবেলায় সবার অনেক কিছুই হওয়ার ইচ্ছে থাকে, আমারও ছিল। ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করলাম নিজের মনে, সে অনুযায়ী পড়াশোনা করতে লাগলাম। বছর খানিক পেরিয়ে যাওয়ার পর এক বিকেলে খবর আসলো আজমল আলী আর বেঁচে নেই। আমার ছুটে যেতে চাইলো দাদার কাছে ওই বাড়িতে, কিন্তু আপা যেতে দিল না, জেদ ধরে রইল। আমিও আপার পক্ষে থাকলাম। আজমল আলীকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হওয়ার শেষ পর্যন্ত হাসপাতালে গিয়ে শেষ দেখা দেখে আসলো।
দাদাকে জানাজা পড়িয়ে কবর দেওয়া হলো। তখন নিষ্ঠুর লোকগুলো দেশে আসলো না। ভালোই হলো, কয়েক বছর কেটে গেল। যেহেতু আমাদের ছোটবেলা থেকে কিশোরী পর্যন্ত কেটেছে 3 রুমের ওই বাসায়, তাই আব্বা কিনে ফেললেন বাসাটা। উইল করা হলো আম্মার নামে। আজমল আলী মরার আগে নিজের জায়গা জমি ভাগ করে বাটোয়ারা করলেন ছেলেদের নামে। সৈয়দ আকবর আলী আপার দাদা ছিল। উনি ছিলেন প্রতাপশালী একজন লোক। যেহেতু আমার দাদা একই এক সন্তান ছিলেন, তাই তখনকার কয়েকশো কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছিলেন দাদার জন্য, যা এখনকার সময়ে কয়েক কোটি টাকা হয়ে গিয়েছে। কিছু সম্পত্তি মোমোর নামে দেওয়া হলো। সৈয়দ বাড়ির পাশের জায়গাটা যেখানে এখন নাসির মঞ্জিল, তা আমার আর ইসরাতের নামে করে দিলেন আজমল আলী। দাদাকেও দুটো ফ্ল্যাট দিলেন। সব থেকে বেশি সম্পত্তি দিয়েছেন সৈয়দ জাইন হেলালকে আর সৈয়দ আরশ হেলালকে। প্রথম নাতি হয়, আমার হিংসে হয়। আমাদের কেন দিল না? বুড়ো মরার আগেও বৈষম্য করে গিয়েছে। ভালো হবে না বুড়োর বাচ্চা। যাই হোক, আব্বা মিরাজ বাজার থেকে আমাদের নামে একটা বাসা বিক্রি করে দিল। সেই টাকা দিয়ে নাসির মঞ্জিল তৈরি করলো। যখন মীরা বাজার দিয়ে যাই, ওই বাসার দিকে আমি তাকিয়ে থাকি। আজ এটা আমার নামে থাকতো, কোনো বিষয় না। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি আর ইরহাম মিলে ব্রুয়ের উপর পিয়ার্সিং করে ফেললাম। একই সাথে নাকে কানেও পিয়ার্সিং করলাম। ইরহামকে ক্রুপরচনা দিলাম কানে পিয়ার্সিং করার জন্য। ও বলল ওকে নাকি ডন লাগবে, মোটু পাতলুর যে ডন বানেকা ডন ওর মতো। এতটুকু পরে সৌরভী হেসে ফেলল। সময় নিয়ে আবারও পড়া শুরু করলো। বাড়িতে যখন দুজন এসে সারপ্রাইজ দিলাম, দেখো দেখো আমরা পিয়ার্সিং করে এসেছি, তখন আম্মা আর তার রোবোটিক্স জুতো দিয়ে দুজনকে উদম কেলানি দিল। আপা বলল সুন্দর লাগছে, থাকুক না। আম্মা খেপে গেল। যদি আইব্রোয়ের উপরে আমাদের পিয়ার্সিং থাকে, সে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আরেক জায়গায় পিয়ার্সিং করিয়েছিলাম, তা চেপে গেলাম। ওইটা জানলে আম্মা আমাকে লাথি মেরে বাড়ি থেকে ফেলে দেবে। কোথায় আরেকটা করেছি তাই না? ওপরের নাভিতে পিয়ার্সিং করেছি, যা আমি ছাড়া আর কেউ জানে না। এমনকি আমার ক্রাইম পার্টনার আমার বোনও জানে না। জানলে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত। আইব্রো পিয়ার্সিং টিকলো না আমার জাতাকলে পড়ে, অকালে সেটা মিটে গেল। এভাবে 2 বছর আমার ইরহামের নটকানটকি করে কেটে গেল। আমাদের সংঘাতে এসে যোগ দিল আহান। আমরা কখনো বয়সের তফাৎ করতাম না। 5 বছরের বাচ্চা ও যদি আমাদের সংঘাতে যুক্ত হতে চাইতো, তাকেও আমাদের সাথে যোগ করে নিতাম। আমি, আহান আর ইরহাম। ভদ্র অভদ্রদের মধ্যে ভদ্রমহিলা ছিল ইসরাত, মোমো ও সৌরভী। কোনোদিন যদি রাতে ইচ্ছে হতো বের হওয়ার, আপার গাড়ি নিয়ে বের হয়ে যেতাম লং ড্রাইভে। কখনো সেখানে গাড়ি ঠুকে আসতাম, কোনো প্লটে না হই কোনো উচ্চবিলাসী লোকের গাড়িতে। আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল। না ছিল কোনো চিন্তা, না ছিল চোখের নিচে ডার্ক সার্কেল। আমার এইচএসসি পরীক্ষা ছিল। উচ্চতর গণিতে আগের দিন আপা একদিন বমি করতে শুরু করলো। তখন আমি অফিসে ছিলাম। কর্মচারীরা ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর জানা গেল কিডনিতে পাথর হয়ে গিয়েছে। সেগুলো বড় বড়, অপারেশন করতে হবে। আর নিয়মিত লেবু পানি খেতে বলল। সেদিন বই নিয়ে বসলো, মন বসলো না পড়ায়। ঠিকঠাক কোনো অঙ্কের সমাধান করলাম না। ম্যাট্রিক্স, ভেক্টর, সরলরেখা, বৃত্ত কিছু কিছু পারলেও ত্রিকোণমিতি, ফাংশন আর অধ্যায়টা নাম ভুলে গিয়েছি। এর কিছু পারি না। আমি মাথা ঘামালাম না। পরীক্ষায় গিয়ে কী লিখেছি খোদাই জানে। রেজাল্ট বের হলো আমি ফেল। আমার কিছু এলো গেল না। পড়াশোনা না করলেও আমার লাইফ সেট। আজমল আলী যেসব জায়গা আমার নামে দিয়েছে সব বিক্রি করে খেয়ে নেব। পরের বারের পরীক্ষায় বসার আগে আব্বা একদিন গম্ভীর মুখে আমাকে ডেকে নিয়ে গেল। বলল, তোমার ভবিষ্যৎ ব্রাইট হতে হবে। ঠিকমতো পড়াশোনা করো, বাইরে যেতে পারবে ভালো একটা রেজাল্ট পেলে। যদি এবার খারাপ রেজাল্ট হয়, এক বাচ্চার বাপের সাথে বিয়ে দিয়ে দেব। আবার এই কথায় আমি তাড়ামি করে পড়াশোনায় করলাম না। পরে রেজাল্ট বের হলো এবারও ডাব্বা। ইরহাম অনার্সে 2য় বর্ষে আর আমি এইচএসসি ফেল। বিষয়টা দারুণ। মেহরুন্নেসার এর মধ্যে হাজার নাটক শুরু হলো বড়জনকে দেশে আনার জন্য। একবার কোমায় চলে যাচ্ছেন তো আরেকবার ছড়খাতে। আমাদের সুন্দর গোছালো জীবনটা হয়তো এবড়ো তেবড়ো করতেই ওই লোক আবারও দেশে আসলো। আবারও সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেল তারা। আমাদের সুখী সংসারটা চারিদিকে শুধু বয়ে গেল দুঃখ, হতাশা আর কষ্ট। সৌরভী আর ইরহামের যেদিন বিয়ে হলো, ইরহাম কান্না করেছিল। ও পছন্দ করতো ওকে। ধীরে ধীরে পছন্দ বেড়ে গিয়ে তীব্র রূপ নিল। ওই চোখের দিকে তাকালে যে সব বোঝা যেত। আহানের মতো পিচ্ছিটা জানতো ইরহামের মনে কি। চোখে দৃষ্টির দিকে তাকালেই আমরা নিজের মিশ্র অনুভূতি হতো। এত প্রখর ছিল ওর অনুভূতিগুলো, মুখের উপরে স্পষ্ট ভেসে থাকতা। আমরা ভাই বোন কখনো একে অন্যের খুব আয়োজন করে বলিনি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু একে অন্যকে ভালোবাসতাম তা বুঝতাম। আমাদের ভেতরে অনুভূতি এতটাই প্রখর ছিল যে কখনো একে অন্যকে কষ্ট দিয়ে আরাম পেতাম না। মনে কিছু একটা খোঁচেত। ইরহাম আমাকে থাপ্পড় মারলে বা আমি ইরহামকে থাপ্পড় মারলে কখনোই ক্ষমা চাইতাম না, মুখ ফুলিয়ে ঘুরতাম। তারপর আবার মিল হয়ে যেত। বিয়ের পর সৌরভী আর ইরহামের রোজকার ঝগড়াঝাটিতে আমার ইচ্ছে করতো দুটোকেই নদীকে ফেলে আসতে।
একটা থাকবে না, আরেকটা ছাড়বে না। ধরাধরে ছোঁয়াছুঁই এই সম্পর্ক ভেঙে দিতে চাইতো সবাই, কিন্তু প্রেমিক পুরুষ ইরহাম ছাড়তে চাইল না তার প্রেমিকাকে। আমরা আলোচনায় বসলাম কি করা যায়। আমি বুড়ি মহিলাদের মতো করে বললাম, বাচ্চা নিয়ে নে, এভরিথিং উইল বি ফাইন। এই কথা শুনে ইরহাম কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হু হু করে হেসে উঠল, বলল, সৌরভী আমাকে খুন করে ফেলবে। হ্যালোবি আইডিয়াটা দিবি না, আমাকে মারতে চাস তুই? আমিও হাসলাম ইরহামের কথায়। যেদিন সৌরভী ইরহামকে বিষ দিয়েছিল সেই কথা জানতে পেরে আমি শুধু দাঁতে দাঁত চেপে নিজেকে থামিয়েছি। আমার গলার কাছে আমার জান এসে আটকে ছিল। কঠিন কঠিন কথা বলতে চাইলাম, একটা শব্দ বেরোলো না মুখ দিয়ে, কান্নাও আসলো না, পায়ে শক্তি পেলাম না। অসার ছিল আমার দেহ। ইরহামের ওই ফ্যাকাশে চেহারাটা কথা এখনো ভাবলে আমার রুহু কেঁপে ওঠে। আমার ভাইটা পড়ে রইল বেডে জীর্ণ দেহটা নিয়ে। আমি আমার স্যালাইন লাগানো হাত দুটো চেপে ধরে রাখলাম নিজের সাথে। মৃগী রোগীর ন্যায় থরথর করে কাঁপছিল আমার সমগ্র শরীর। আল্লাহর কসম করে বলছি, যদি আমার গায়ে স্যালাইন লাগানো না থাকতো আর ইরহামের কিছু হতো, আমি আমাদের বন্ধুত্বের ধার ধারতাম না, গলা টিপে সৌরভীকে মেরে ফেলতাম, না হয় কোদাল দিয়ে কুপিয়ে ওকে হত্যা করতাম। কত বড় সাহস ওই মেয়ের! বন্ধুত্ব যাক জলে, আমি আমার রক্তকে এমন করে মরতে দেখতে পারতাম না। ইরহামকে আর আপাকে নিয়ে বাড়িতে ফিরে আসার পর জানা গেল ও বাড়িতে সবাই দেশের বাইরে চলে গিয়েছে। বাতাসে খবর আসলো ওই লোক নাকি পাগলামি করেছে। করুক, যা ডিভোর্সি পেপারে সাইন করতে হাত কাঁপেনি তার পাগল হওয়া উচিত, পাগলামি করা উচিত। আবার শরীর কিছুটা ভালো হলো। নিয়মিত ডক্টরের চেক আপ করানোতে জানা গেল শরীর আগের তুলনায় ভালো আছে, কিন্তু কোনোভাবে চাপ নেওয়া যাবে না ওনার, স্পষ্ট রূপে ডক্টর বলে দিল। আমি মানলাম ডক্টরের কথা। আব্বাকে বললাম, সোহের চয়েস আমি সামলাবো। আব্বা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এর আগেও আমাকে অনেকবার বলেছিল একজন পার্ট টাইম ওয়ার্কার হিসেবে ঢোকার জন্য, কিন্তু আমি মানা করে দিয়েছি। নো না, জেন্সিরা কতটা অলস হয়। আমার আর আরশ ভাইয়ের একই জেনারেশনে জন্ম হয়ে ভুল হয়ে গিয়েছে। এটা স্বীকার করতে আমার বিন্দুমাত্র লজ্জা লাগছে না যে আমি টক্সিক, আরশ ভাইও টক্সিক। আজমল আলী এখানেই সমস্যা করে ফেলেছেন। আমার জন্য একজন গ্রিন ফরেস্ট এনে দেওয়ার জায়গায় উনি আমাকে রেড ফ্ল্যাগ ধরিয়ে দিলেন। ওই কুত্তার বাচ্চা আমাকে কোন সাহসের ডিভোর্স দিয়েছে। আমি ওকে সামনে পেলে খুন করব। ওকে মনে করে আমাকে ডিভোর্স দিয়ে বেঁচে যাবে? আমি ওর মাথায় সারাক্ষণ ঠান্ডা করে বেড়াবো, মরে গেলে পেতনি হয়ে ওর পিছু নেব। এতটুকু লিখে শেষে আর কিছুই নেই। সৌরভে আরও 2-1 পাতা উল্টালো। শেষের দিকে একই পেজে লাল কলম দিয়ে লিখে রাখা, আমাদের যেদিন ডিভোর্স হলো সেই দিন আমি কোনোরকম শরীরটা টেনে এনে বিছানায় শুয়ে পড়লাম। আরশ ভাইয়ের প্রতি আমার অনুভূতিটা ঠিক কি আমি জানি না, ভালোবাসা, আবেগ, মায়া নাকি অন্য কিছু, কিছুই জানি না। সেদিন আমি বুঝতে পারলাম আরশ ভাইয়ের প্রতি আমার অনুভূতিটা প্রখর ভালোবাসার। এতটুকু লিখতে গিয়ে আমার হাত কাঁপছিল। এটাই কি তবে ভালোবাসা? যে লোকটাকে আমি আমার হৃদয়ের কাছে রেখেছিলাম, তার কাছ থেকে ওই শব্দগুলো আশা করিনি, এই জন্য আমি ভেঙে পড়েছি। আমার চোখের পাতা ভিজে এসেছে, গলার কাছে কিছু একটা দলা পাকাচ্ছে। শব্দের ভান্ডার পূর্ণ, তবুও আমি বাখারার শূন্য, কিছু লিখতে পারছি না। আমি স্বীকার করছি, আরিশ ভাই যদি সেদিন রেগে আমাকে চরিত্রহীন না বলতো, আমি কখনো ডিভোর্সের কথা মুখে আনতাম না। ডিভোর্সের কথা ভাবলে আমার শরীর থেকে বুক কেঁপে বেশি। আমার হাতটা কাঁপছে, একই সাথে কলম অনেক কষ্টে ধরে চেপে রেখেছি। আমি নিজের থেকে নিজে পালাচ্ছি, আমি নিজেকে নিজে ভুল বোঝাচ্ছি। আমি সব জানি, সব উপলব্ধি করি, না হলে নাহিয়ান আপনার পূর্ব মতো এক সুদর্শন একটা লোককে কেন আমার ভালো লাগেনি। পূর্বের কাছে দাঁড়ালে আরশ ভাই কিছুই না, তবু আমার কাছে আরশ ভাইয়ের থেকে সুদর্শন লোক আর কাউকে মনে হয় না। আমার বাপ চাচার পরে ওই লোককে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি কি তবে লোকটাকে ভালোবাসি? ভালোবাসার অনুভূতি কি এমন হয়? আমি জানি না, আমি কিছুই জানি না। আমি শুধু জানি ওই লোককে খুব করে চেয়েছিলাম আমি নিজের করে, কিন্তু নিয়মিত আমার ভাগ্য তাকে রাখেনি। মুখ ফুটে কখনো ওই কথা জানতে পারলো না। না পারলেও আমার মস্তিষ্ক, আমার হৃদয় জানে সব কিছু। আমি নিজেকে যতটা সাহসী দেখাই, আমার ভেতর জানে আমি কতটা ভীত, যে নিজের অনুভূতি স্বীকার করতে ভয় পাই। আমি কি ন্যাকামি করেছি এসব লিখে? জানি না। ন্যাকামি হলে ন্যাকামি, একদিন ন্যাকামি করলে কিছু আসবে না, যাবে না। একদিন না হয় আমি আমার ন্যাকামিকে প্রশ্রয় দিলাম। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে এই সময়, কিন্তু আমি কাঁদতে পারছি না। চেয়ার থেকে উঠে বেডে গিয়ে শোয়ার শক্তিটুকু নেই আমার। আমি যতই বলি আরশ ভাইয়ের সাথে আমার দেখা না হলে ভালো হতো, যতই বলি ওরা দেশে না আসলে ভালো হতো, আমার মন জানে, আমার খোদা জানে ওইসব মিথ্যা। আমি ডাহা মিথ্যাবাজ, যে নিজের সাথে, নিজের অনুভূতির সাথে নাটক করি। আরশ ভাইকে আমি একবার বলেছিলাম তার সাথে আমার যদি দেখা না হয় তাহলে ভালো হতো, এটাও মিথ্যা কথা। আমি জানি তার সাথে দেখা না হলে কখনো আমি ওই অনুভূতির সম্মুখীন হতাম না। তাকে বিয়ে করে কোনোদিন আমি পস্তাইনি, কিন্তু ডিভোর্স পেপারে সিগনেচার করে আমি পস্তাচ্ছি। আমি ভীষণ করে পস্তাচ্ছি। আমি কেন এত
ঠান্ডা মেজাজের হলাম না। আমি কেন একটু নরম হলাম না? এই রাত্রে প্রথম প্রহর আমি ভেঙে পড়েছি। আমার সামনে চালানো মোমের আলোটা প্রায় প্রায় নিভু নিভু। আমার ভয় হচ্ছে যদি কেউ এসে দেখে ফেলে আমি কাঁদছি। আমি দরজা লক করে দিই, অথবা কেউ যদি এই ডায়েরি পড়ে নেয়। ভাবতে আমার গা কাঁপছে, শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। কেউ না পড়ুক এই ডায়েরি, না হলে আমি ভীষণ হীনমন্যতায় ভুগব। কেউ যেন এই ডায়েরি আমি ব্যতীত স্পর্শ না করে। আমি নিজে আজ যা লিখেছি তা আর দ্বিতীয়বার কখনো পড়ব না। আমি জানি এতটুকু পড়লে আমি নিজের কাছে নিজে লজ্জিত হব। আমার কাছে আমার আত্মসম্মান অনেক উপরে, দুনিয়া উঠে যাক তবুও আমি তা ছাড়ব না। কিন্তু এই অনুভূতিটা পায়ে ঠেলে ফেলা যাচ্ছে না। আমি ছেড়ে ফেলতে পারছি না, কিছু ছাড়তে পারছি না। এটাই কি তবে ভালোবাসার অনুভূতি? যদি ভালোবাসার অনুভূতি এটাই হয়, তাহলে আমি কেন আগে সেটা উপলব্ধি করলাম না? সব শেষ হওয়ার পর এখন উপলব্ধি করার মানে কি? আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি করব? ও আল্লাহ! গালে হাত ঠেকিয়ে খাবার টেবিলে বসে আছেন হিলাল সাহেব। কোনোভাবে ছেলের এই অধপতন মেনে নিতে পারছেন না। পারলে ধরে একটা বিয়ে দিয়ে দিন। মাথায় চিন্তায় খেলে যেতেই মুখে খুশির আলো জ্বলে উঠল। কিন্তু আরশকে বিয়েতে রাজি করাবেন কিভাবে ভেবে পেলেন না। সেটা দেবদাস হয়ে ঘুরছে। ফ্রান্সে যাওয়ার পর চেষ্টা করেছিলেন বিয়ে দেওয়ার, বলেছে আত্মহত্যা করে ফেলবে জোর করে বিয়ে দিলে। আত্মহত্যার কথা মাথায় আসতেই চুটকি বাজালো। সারাদিন ভাবলেন কি করে প্ল্যানের কাজ ছেলে আগানো যায়, কোনো উপায় খুঁজে পেলেন না। রাত 8টা ছুঁই ছুঁই তখন ঘুরিতে আরশের রুমের দরজায় নক করলেন হেলাল সাহেব। নড়াচড়া না পেয়ে আলগোছে দরজা খুলে উকি দিলেন ভেতরে। স্বামীকে এমন দরজার সামনে উকি দিয়ে দেখে লিপি বেগমে এগিয়ে আসলেন। ভ্রু কুচকে কিছু জিজ্ঞেস করতে যাবেন, হেলাল সাহেব ঠোঁটে হাত রেখে মানা করলেন কথা বলতে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। আরশ রুমে নেই। বারান্দা থেকে কথাবার্তার শব্দ ভেসে আসছে। আবারও কল্পনা করেছে ভেবে বারান্দায় যেতেই নজর কাড়ল জাহিদ। দুজনে পাশাপাশি বসে দাবা খেলছে। বেতের সোফায় বসলেন হেলাল সাহেব আর লিপি বেগম। শব্দ করে হাত তুলে এক পলক তাকালো আরশ, তারপর আবার খেলায় মনোযোগ দিল। দুজনের খেলা শেষ হতে হতে 9টা বেজে গেল। দাবার গুটি গুছিয়ে রাখতে দেখে কথা পারলেন হেলাল সাহেব। আরশ, শরীর এখন কেমন আছে তোমার? আরশ মাথা তোলালো। ভালো আছে বলে হেলাল সাহেব বললেন। ভালোই হলো। ভালো, একটা সিদ্ধান্ত নিয়েছি, ভাবলাম তোমাকে জানিয়ে দিই। মুখটা ভীষণ সিরিয়াস রাখলেন। দেখে মনে হলো না কোনো খাপছাড়া কথা বলবেন, তাই চাইন আরশ দুজনেই নড়েচড়ে বসলো। ভেবে পেল না কেউ কি বলবেন, এমনকি লিপি বেগমও। প্রশ্নাত্মক তিনজোড়া দৃষ্টির মুখে পড়েও একটুও টললেন না হেলাল সাহেব। গম্ভীর স্বরে বললেন, তোমার বিয়ে ঠিক করেছি আমি আনিকার সাথে। আরশ ঠাট্টা করে সে কথা উড়িয়ে দিল, বলল, মজা করছেন? মজা করছি না, আমি সিরিয়াস। আরশ কপাল কুঁচকালো, নাকের পাটাতন ফুলিয়ে শ্লেষ মিশ্রিত স্বরে জিজ্ঞেস করলো, আনিকা আমাকে বিয়ে করবে? আমাকে? তো তোমাকে বিয়ে করতে পারবে না এমন কোনো কথা আছে? ওকে ম্যাড হয়ে গিয়েছে একজন বিবাহিত মানুষকে বিয়ে করবে? ও পাগল হয়নি, পাগল তুমি হয়ে গিয়েছো। তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তারপরেও তুমি নিজেকে বিবাহিত দাবি করছো কিভাবে? ওকে ডান, আমি বিবাহিত না ডিভোর্সি। তারপরেও ওই নির্লজ্জ মেয়ে কিভাবে আমার মতো ডিভোর্সি লোককে বিয়ে করতে রাজি হলো? ওর কি লজ্জা শরম নেই? হেলাল সাহেব চেঁচিয়ে উঠলেন, আরশ, মুখ সামলে কথা বলো। তুমি আনিকাকে বিয়ে করছো, আর এটাই শেষ কথা। আমি কাকে বিয়ে করব আর করব না সেটা আপনি ঠিক করে দিতে পারবেন না পাপা? অবশ্যই আমি করে দিব। তুমি উচ্ছন্নে যাচ্ছ, সামান্য একটা মেয়ের জন্য কেটে কেটে মরে যাচ্ছ। আরশের কপালে ভাঁজ পড়ল, হিসে শেষ শুধালো, সামান্য মেয়ে কাকে বলছেন? কথা বলার আগে একটু সাবধান হন। ও আমার স্ত্রী হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, স্ত্রী হয় না, স্ত্রী ছিল। আরশের কপালে কারো ভাঁজ পেল, গর্জনের স্বরে বলল, আমি ওকে তালাক দেইনি। আই ডিডেন্ট সে ডেট। আমি তাকে তালাক দিচ্ছি, বা ও আমার থেকে খোলে নেয়নি। তাহলে তালাক হলো কিভাবে? আইনিভাবে হয়ে গিয়েছে। ওই 2 আনার পেপারের দাম আমার কাছে এক টুকরোও নেই। বুঝেছেন আপনি? তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম। কেন যে ওই পেপারে সিগনেচার করেছিলাম, ওই ভুল আমাকে এখনও তাড়া করে বেড়াই। একটা কথা সবাই শুনে রাখুন, ও আমার স্ত্রী ছিল, হয় এবং সামনেও থাকবে। ওকে আমি এই জীবনে ছাড়ছি না। বেয়াদবি করছো তুমি। আরও শান্ত স্বরে উত্তর দিল, আপনি আমার স্ত্রীকে টেনে আনছেন কেন? না আনলেই তো আমি বেয়াদবি করব না। জাইন শাসনের স্বরে বলল, সম্বন্ধে কথা বল আরশ, বাবা হয় উনি। এত অ্যাগ্রেসিভ হচ্ছ কেন? আরশ ঘাড় করিয়ে তাকালো জাইনের দিকে। যে পিচে গাল ঠেলে তপ্ত শ্বাস পেল। এর মধ্যে হেলাল সাহেব উঠে দাঁড়ালেন। নাটকীয় স্বরে বললেন, এই ছেলের কাছে আমার কোনো দাম নেই। আজ পর্যন্ত যা চেয়েছি তোমরা 2 ভাই কি আমি কি কিছুতে মানা করেছি? কিন্তু আমার বেলায় তোমরা দুজন স্বার্থপর হয়ে যাও। কখনো কিছু চাইলে তা পূরণ করতে চাও না। আমি কি বলছি? শুধু বলেছি আনিকাকে বিয়ে করার কথা। তাতেও আমার ভুল ধরছো দুজনে। যাও, আর থাকবো না তোমাদের মাঝে। আমি না থাকলেই তো তোমরা খুশি। চলে যাবো সব ছেড়ে।
কথা শেষ করে দ্রুত পদক্ষেপে হেলাল সাহেব চলে গেলেন। জাহান আর লিপি বেগম ওনার পিছু পিছু দৌড় দিল। হেলাল সাহেবকে থামানোর জন্য পেছন থেকে হাঁপ ছাড়ল, কিন্তু উনি থামলেন না। দোতলার শোরগোলে রোহিণী বেগম, ঝর্ণা বেগম, সোহেব সাহেব, সৈয়দ সাহেব ছুটে আসলেন। জাহিন যখনই বলতে যাবে ওনাকে আটকান, তখনই ধপাস করে রুমের দরজা আটকে দিলেন হেলাল সাহেব। সোহেব সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লিপি বেগম বললেন, আরশের সাথে কথা কাটাকাটি হয়েছে, বলেছেন সবাইকে ছেড়ে চলে যাবেন। রোহিণী বেগম আটকে উঠে বললেন, বড় ভাইয়া কি আত্মহত্যা করতে চলে গিয়েছেন? ও মাই গড! রুমের দরজা বাইরের দিকে হয় সোহেব সাহেব সেদিকে ছুটলেন। ঝর্ণা বেগম আর রোহিণী বেগম দরজায় আঘাত করছেন আর বলছেন, ভাইয়া দরজা খুলুন ভাইয়া। লিপি বেগম বললেন, জাহানের আপা দরজা খুলো, রাগ করে কেউ এই বয়সে এসব বাচ্চামো করে? হেলাল সাহেব দরজার ওপাশে বিরক্তি হলেন। স্ত্রীর ওপর হাতের দড়িখানা সিলিং ফ্যানে ঝোলাতে ঝোলাতে তক্ত শ্বাস ফেললেন। এই বয়সে ওনারও হয়েছে যত জ্বালা, কত নাটক করতে হচ্ছে, বাচ্চাদের বিয়েতে রাজি করানোর জন্য বাচ্চামো ব্ল্যাকমেল করতে হচ্ছে, গিয়ে সোজা আঙ্গুলে না উঠলে চামচ দিয়ে তুলে নিতে হয়। কিন্তু এই উক্তিটা কে তৈরি করেছে? দুপাশে মাথা ছাড়লেন ভদ্রলোক। এখন এসব ভাবার সময় নেই, নাটকে মনোযোগ দিতে হবে। সোহেব সাহেব আর সৈয়দ সাহেব দৌড়াদৌড়িতে আরশ এসে দাঁড়িয়েছে বাড়ির বাহিরে। প্রথমে এতটাও পাত্তা না দিলেও এখন একটু একটু মনে কিছু একটা খোঁজাচ্ছে, যদি জেদের বসে কিছু করে ফেলেন। সোহেব সাহেব মই টেনে আনলেন, আরশকে ইশারা করে বললেন, তাড়াতাড়ি উপরে ওঠো, ক্ষমা চাও বড় ভাইয়ের কাছে। আরশ অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি উঠবো? শহীদ সাহেব তিরিক্ষি মেজাজে বললেন, তুমি উঠবে না কি? তো কি এই বয়সে আমরা উঠবো? আরশ ধীরে ধীরে পা ফেলে ওপরে উঠতে লাগলো। পেছন থেকে শহীদ সাহেব আর সৈয়দ সাহেব তারা দিচ্ছেন। থার্ড ক্লাস লাগানো জানালা হওয়ায় দূর হতে হেলাল সাহেব দেখতে পেলেন আরশ উঠে এসেছে, তাই গলায় দড়ি পেঁচিয়ে নিলেন। আরশ উপরে উঠে এসে জানালা খোলার চেষ্টা করলো, কিন্তু লক করে রাখাই তা খোলা গেল না। দীর্ঘশ্বাস ফেলে চেঁচালো, বাবা বাচ্চামো করবেন না, এই বয়সে আপনাকে এসব মানায়? হেলাল সাহেব শুনলেন না, প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে ভয়েস মেসেজ পাঠালেন। কি বলেছ বুঝিনি। বলছি নেমে আসুন ওখান থেকে। না নামবো না, আগে বলো বিয়ে করবে। আরশ স্তব্ধ শ্বাস ফেললো, বললো, না পারবো না। আমার কথা মানো নয়তো আমাকে আত্মহত্যা করতে দেখো। বলে মোবাইল পকেটে ঢুকিয়ে ফেললেন। সত্যি সত্যি গলার মধ্যে রশি পেঁচিয়ে পা দিয়ে চেয়ারে ফেলে দিলেন। আরশ সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, পাপা আমি বিয়ে করব, আমি বিয়ে করব, ওয়াদা করছি বিয়ে করব। আপনি প্লিজ নেমে আসুন, এমন করেন না পাপা। আরশের কথা শুনে ঠোঁটে হালকা হাসি রেখা ভেসে উঠল হেলাল সাহেবের। এর মধ্যে সামনে দরজা ভেঙে জাহিন এসে ভেতরে প্রবেশ করলো। বড় ছেলের এমন কাণ্ডে একটু বিরক্ত হলেন বটে। একটু আগে এলেই তো সব পণ্ড হয়ে যেত। ভাবনার ভেতরে গলায় টান পড়তেই চোখ উল্টে আসলো ওনার। পা শূন্যে বাঁচতে দেখে বুঝলেন অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি তিনি এখন মৃত্যুর দ্বার প্রান্তে। জানটা পেরিয়ে যাবে যাবে এমনটা সময় পায়ের নিচে ভর আসলো। গলার টানটা হালকা হয়ে আসলো। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর সবকিছু সামনের অন্ধকার হয়ে আসলো। হেলাল সাহেবের জ্ঞান ফেরার পর যখন আরশ বিয়ে করতে মানা করে দিতে যাবে, তখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করলেন ভদ্রলোক। সৈয়দ বাড়ির সবাই মনে মনে বিরক্ত হলেও একটু শব্দটিও করলো না। তারা প্রত্যক্ষদর্শী হয়ে দাঁড়িয়ে রইল এক জায়গায়। হেলাল সাহেবের তোড়জোড়ে এই সামনের শুক্রবারে বিয়ের তারিখ রাখা হলো। খুব ঘটা করে বিয়ে না করে পারিবারিকভাবে বিয়ে হবে। নববধূকে এই বাড়িতে এনেই বিয়ে পড়িয়ে দেওয়া হবে। কাছের আত্মীয় ছাড়া তেমন কাউকে দাওয়াত দেবেন না। বিয়ের মিষ্টি পুরো সোসাইটিতে আয়োজন করে ভাটা হবে। ইসরাতকে যখন আহান মিষ্টির বক্স নিয়ে দিল, তখন মেয়েটা ভীষণ অবাক হলো। মিষ্টি একটা তুলে নিয়ে জিজ্ঞেস করলো, কিসের মিষ্টি? আহান তখন উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, আরশ ভাইয়া আর আনিকা আপুর বিয়ের মিষ্টি। হাতে নেওয়া মিষ্টিটা ইসরাত মুখে তুলতে পারলো না, আলগোছে রেখে দিয়ে টিস্যুতে হাত মুছে নিল। মুখে কোনো অনুভূতির ছাপ ভেসে উঠল না। শান্ত স্বরে বলল, যেখান থেকে মিষ্টি তুলে এনেছিস সেখানেই ফেলে আয়। ইসরাতের কথার মতো আহান তাই করলো। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই আনিকার খুশি কে দেখে। খুশিতে তার পা মাটিতে পড়ল না। এত বছরের অপেক্ষার ফল সে পেয়েছে। আলা তাকে খালি হাতে ফেরায়নি। গতকাল রাতে আরশ তাকে নক করেছিল, বলেছে দেখা করার জন্য। মনে মনে হাজারো আশার দানা বেঁধে আনিকা প্রস্তুত হলো আরশের সাথে দেখা করার জন্য। কিন্তু তার আনন্দ উল্লাসে মিটিয়ে দিতে আরশ যে এপাশে অপেক্ষা করেছে তার মোটেও ধারণা নেই মেয়েটার। খুশি মনে সিঁড়ি বেয়ে আনিকাকে নামতে দেখে মাহাতি বাদামি সবুজের সংমিশ্রণের গভীরে চোখগুলো তাকালো। ওইদিকে তাকিয়ে থেকে ভীষণ আফসোস হলো। তার বাবাকে বারবার একই বিয়ে থেকে সরানোর চেষ্টা করেছে সে, এমনকি বোনকেও। কেউই তার কথা কানে তুলছে না। এতবার করে বোঝালো আরশকে বিয়ে করতে মানা করে দিতে, কিন্তু আনিকা ট্যাংটাক করে বিয়েতে রাজি হয়ে গেল। বাবা মায়ের একটু লোভী প্রকৃতির হওয়ার সেটা মাহাদি জানে। সে নিজের বাচ্চার বাবা হলে নিজের বাচ্চার ভালো দেখতো, কিন্তু এখানে তার বোন সুখী হবে না, সেখানে কিভাবে ওই বিয়ে সে মেনে নেবে?
আরুষের সাথে এই বিয়ের বিষয়ে কথা বলেছে সে। আজ যে আনিকার খুশিতে ভাটা পড়বে তা ভেবে বিরক্তিতে মস্তিষ্ক পুরো দেহ তার ঝাঁচিয়ে উঠল। তার বোনের জন্য কি পাত্রর অভাব পড়েছে আরুষকে সে জন্মের পর থেকে চেনে। কি পরিমাণ রেড ফ্ল্যাগ ও ছেলে সে সম্পর্কে ধারণা আছে তার খুব ভালোভাবে। নিজের জিনিস নিজে করে পেতে সব ধরনের পথ অবলম্বন করবে। যেখানে নুসরাতের মতো মেয়ে তার এসব সহ্য করতে পারেনি, সেখানে তার নাজুক বোনটা এসব সহ্য করতে পারবে কিভাবে? আরুষ যখন আনিকাকে মূল্যায়ন না করে অতীত নিয়ে পড়ে থাকবে, তখন কার বেশি কষ্ট হবে? ওরই তো। তাহলে এই কথাগুলো মেয়েটা ভাবছে না কেন? আবেগ দিয়ে জীবন চলে না, এসব বোঝে না কেন আনিকা? বোনকে শেষবারের মতো বোঝানোর জন্য উঠে দাঁড়ালো মাহাদি। ভিক্টরকে সাথে নিবে না বলে জেদ করেছে। মাহাদিকে এগিয়ে আসতে দেখে ভিক্টর নালিশ ঠুকলো। ম্যাম, আমাকে তার সাথে নিয়ে যাবেন না বলেছেন। উনি নাকি একা একা যাবেন স্যারের সাথে দেখা করতে। মাহাদি বোনের দিকে সরাসরি তাকালো, জিজ্ঞেস করলো, ভিক্টরকে সাথে নিচ্ছিস না কেন? আনিকা ঠোঁট ফুলে মাহাদির কাঁধ আঁকড়ে ধরলো, বলল, মাহাদি, আমি একা আরুষের সাথে দেখা করে আসতে চাই, প্লিজ। আজ শুধু একা চাই, প্লিজ। আনিকার জন্ম ফ্রান্সে হয়ে কথা বলতে গেলে ফার্সি অ্যাকসেন্ট উচ্চারিত হয়। মাহাদি নিষ্পলক পান পাতার মতন টরটরে মুখের দিকে তাকিয়ে রইল। বলল, বিয়েতে মানা করে দে আনিকা। আনিকা নাক ফুলালো, বলল, না, পারবো না। আর কখনো তোকে সুখী রাখবে না। আনিকা জেদ ধরে দাঁড়িয়ে থাকলো। ভিক্টর পিছু সরে তুই ভাই বোনকে স্পেস দিয়ে কথা বলার জন্য। মাহাদির পুরুষালী হাত দুটো তুলে নেয় বোনের মুখটায় দুই হাতের আসলাই। আনিকা, বোন আমার, ভাইয়ার যান, না করে দে না বিয়েতে। জেদ করে না সোনা, তুই কেন বুঝতে পারছিস না? আনিকা মাহাদির দিকে ছলছানো এনে তাকিয়ে থেকে বলে উঠল, তুই কেন বুঝতে চাচ্ছিস না মাহাদি? আমি এই দিনের জন্য এত বছর ধরে অপেক্ষা করেছি। আমি আমার ব্যক্তিত্বের বাইরে গিয়ে চেয়েছি আরশ আর নুসরাতের ডিভোর্স হয়ে যাক। না হয় নুসরাত মরে যাক, নুসরাত মরে গেল আরশ আমার হয়ে যাবে। তুই দেখতে পাচ্ছিস না এতদিন পর আমার সুখ এসে আমার কাছে ধরা দিচ্ছে? তাহলে তুই কেন তার সরানোর জন্য উঠে পড়ে লেগেছিস? আনিকা, আরশ একটা রেড ফ্ল্যাগ। নুসরাতের অবস্থা কি হয়েছিল দেখেছিস? আমার কি হবে তোর কিছু হয়ে গেলে? বোন আমার, সময় থাকতে না করে দে। এখনো হাতের বাইরে কিছুই যায়নি, না করে দে সোনা। ভাইয়ের কথা শোন, ভাইয়া তোকে পৃথিবীর সব থেকে সুন্দর ছেলেটা এনে দেবে। তুই চাইলে আমরা। আনিকা মাহাদির কথা কেটে দিল। ঠোঁট ভেঙে কেঁদে ফেলার মতো করে বলল, আমার কাউকে চাই না, আমার আরশকে চাই। এত কষ্ট এত অপেক্ষার পর আমি ওকে পেয়েছি। আমি নুসরাতের মতো ওকে ছেড়ে দেব না, নিজে করে দেব। মাহাদি, মাহাদি শোন আমার কথা, আমি আরশকে আমার করে নেব, বিশ্বাস কর। মাহাদি অসহায় চোখে তাকিয়ে রইল, বোনকে বোঝানোর চেষ্টা করলো। আরশ কখনো তোর হবে না আধিকা, তোর লাইফ ফেল হয়ে যাবে, ধ্বংস করে দেবে সবকিছু। ভাইয়ের কথাটা রাখ, দেখবি সামনে ভালো কিছু হবে। আনিকা মাহাদির একটা কথা রাখলো না, দুপাশে মাথা দোলাতে দোলাতে কান্নায় ভেঙে পড়ল। স্পষ্ট করে জানিয়ে দিল, আমি এই বিয়েতে মানা করব না। আরশকে আমি বিয়ে করবই, হয়ে যাক আমার জীবন ধ্বংস, আমি শেষ হয়ে যাই, তবুও আমি ওই রেড ফ্ল্যাগ লোকটাকে বিয়ে করব। আরশ শুধু আমার। দু হাতে তালু দিয়ে চোখ মুছে হাঁটা ধরল মেয়েটার সম্মুখে। পেছনে দাঁড়িয়ে স্থির থাকা মাহাদির ফিরে তাকায় না সে। যদি ভেঙে পড়ে? ঠোঁট কামড়ে কান্না আটকায়। গলার কাছে দলা পাকানো কান্নারা যেন গলা চেপে ধরে আছে। তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করে আনিকা। সে বিয়ে করবে আরশকে, আরশকে তার হতেই হবে, যে কোনো মূল্যে। আনিকা নিজের নৈতিকতা ভুলে ওই লোকের স্ত্রী হয়ে মরে যাক সেই দোয়াই করেছে। এখন সে পিছু হাঁটবে না। রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে পার্ক করলো পার্কিং এরিয়ায় গাড়িটা। নিচের হ্যান্ডব্যাগ তুলে নিয়ে হাঁটাতে হলো সম্মুখে। ঠোঁটে সৌজন্যমূলক হাসি ঝোলানো। ভেতরে প্রবেশ করে রিসেপশনের দিকে আগালো সে। মেয়েটা জিজ্ঞেস করলো, ম্যাম, কি নামে রেজিস্টার? সৈয়দ আরশ হেলাল। আনিকা এহসান খান। মেয়েটা বলল, ডানে গিয়ে সোজা চলে যান, সিঁড়ি পাবেন। ওই সিঁড়িতে উপরে উঠলেই টেরেস পাবেন। আপনার টেবিল নাম্বার 16। আনিকা সামান্য হেসে মাথা দোলালো। একটা মেয়ে থামিয়ে দিল। আনিকা ভ্রু উঁচুতেই সে বলল, চোখে ল্যান্স ইউজ করেছেন ম্যাম? না ভঙ্গিতে আনিকা মাথা তোলাতেই রিসেপশনের মেয়েটা প্রশংসা করে ওঠে, আপনার চোখগুলো অনেক সুন্দর ম্যাম। ধন্যবাদ জানিয়ে আনিকা চুপচাপ চলে যায় ওপরে। 7 নাম্বার টেবিল একদম কর্নারের দিকে। শীতের মৌসুম হয়, মিষ্টি রোদ এসে পড়েছে। চেয়ার টেনে বসে পড়ে সে। আরশ এখনও আসেনি। অপেক্ষা করলো প্রায় 15 মিনিটের মতো। এরপর দেখা মিলল আরশের। কালো হুডি গায়ে জড়ানো, কালো রঙের ব্যাগি প্যান্ট, মুখটা গম্ভীর করে রাখা। দেখে ধারণা করার উপায় নেই এই লোকের বয়স প্রায় 30। দিন দিন যেন আরও সুন্দর হচ্ছে। বয়স বাড়ছে না, কমছে বোঝার উপায় নেই। আনিকা না চাইতেও চোখ সরিয়ে আনে। এমন টাপ করে তাকিয়ে অন্যকে অস্বস্তিতে ফেলা তার সাথে যায় না। আর নিজেরও বয়স বাড়ছে, কিশোরীদের মতো করে হবে না। ঠোঁট কামড়ে বসে থাকতেই কানে ভেসে এলো ফার্সি শব্দগুলো, স্যালো, দ্যাটস মিন হ্যালো।
আনিকা মাথা নাড়িয়ে মৃদু হেসে বলল, স্যালো। আরুষ চেয়ার টেনে বসল। হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, দুঃখিত, 15 মিনিট লেট। ইটস ওকে। আরুষ নড়েচড়ে বসলো। আনিকার দিকে একবারের জন্য তাকালো না, যেন সামনে মেয়েটা বসে নেই। বলল, আনুষ্ঠানিকতা বাদ দিই নাইলা। কথা থামিয়ে দিল মেয়েটা। বলে উঠল, নাইলা নয়, আনিকা। সরি। হ্যাঁ, আনিকা। আরুষের সরি বলার ধরন দেখে বোঝা গেল তার মনোভাব পরিষ্কার, ভদ্রতা বজায় সরি বলেছে সে। গলা খাকারির শব্দে নিজের চিন্তাগুলো একপাশে ফেলে কথাগুলো শুনতে ধ্যান দিল সে। আনুষ্ঠানিকতা বাদ দিয়ে কথা বলি। নুসরাত আর আমার ডিভোর্স হয়নি, জানেন সেটা আপনি? হ্যাঁ জানি। পাপা আমাকে জোর করেছে আপনাকে বিয়ে করার জন্য, কিন্তু আমি এই ব্যাপারে রাজি না। ভদ্রলোক আমার ইমোশনাল, মেন্টাল সব ধরনের ব্ল্যাকমেল করেছে যাতে আপনাকে আমি বিয়ে করে নিই। আমি বিয়েতে মানা করলেও শুনছেন না, তাই আপনি এই বিয়েতে মানা করে দিন। আপনি মানা করে দিলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা আমি দিতে পারবো না। সংকোচবিহীন ঝটপট কথা বলে শেষ করলো আরস। আনিকার পান পাতার মতো মুখটা থমথমে, কণ্ঠস্বরে বলল, আপনি নুসরাতকে নিজের স্ত্রী বলে দাবি করছেন, যেখানে আপনাদের একদিনেরও সংসার হয়নি। সেখানে এই বিয়ের কোনো মূল্যই নেই। আর শেষে পেল আনিকার কথায়। কটাক্ষ শ্লেষ মিশ্রিত চোখ দুটো তুলে শূন্য তুলে তাকিয়ে রই দূরে। এক ঝাঁক পাখি উড়ে যায় নীল আকাশে। নেশাতে ভরা কণ্ঠে বলল, সংসার না হলেই বা কি, আমি ওর কথা ভেবে এক জীবন কাটিয়ে দিতে পারবো। কখনো আপনাকে স্ত্রীর জায়গা দিতে পারবো না, নিজের প্রাপ্য সম্মান পাবেন না। তারপরও এমন একজনকে আপনি বিয়ে করবেন? আনিকা একটু দ্বিধা করল না আর সে কথার উত্তর দিতে, জি হ্যাঁ করব। আমার চাই না স্ত্রীর প্রাপ্য সম্মান। আপনার স্ত্রী হওয়ার আশা পূরণ হবে, সেটাই আমার একমাত্র চাওয়া পাওয়া। তাহলে আপনাকে স্বাগতম আমার জীবনে। আগে বলে দিচ্ছি, আমার সম্পত্তির এক ভাগও আমি আপনাকে দেব না। নীনা। নীনা নয়, আমি আনিকা। আরশ গা ছাড়া কণ্ঠে বলল, নীনা, নাইলা, আনিকা সব একই, একটা বললেই হবে। তাহলে আপনি বিয়েতে মানা করছেন না? আনিকা আবার একটু দ্বিধায় ভুগলো। আরশের দিকে তাকালো। আরশ উঠে দাঁড়াচ্ছে। এতক্ষণ যে তারা বসেছিল, এক কাপ কফি এই লোক অর্ডার করেনি, জিজ্ঞেস করেনি তাকে পানি খাবে নাকি। কি অভদ্র এই লোক। জিদ্দি ঠোঁট ভিজিয়ে নিয়ে সে উঠে দাঁড়ালো। প্যান্টের পকেটে হাত রাখছে লোকটা। পকেট থেকে সিগারেট বের করতে নিবে, হাতে লেগে কার্ড, ওয়ালেট, মোবাইল পড়লো নিচে। আর চোখে তোলার আগেই আনিকা তুলে নিল। মোবাইলের পাওয়ার বাটনে চাপ পড়তে স্ক্রিনে ভেসে ওঠা ঝাপসা এক ঝলকের জন্য সে দেখতে পায় একটা মেয়ের ছবি সেখানেই। ওইটা কি নুসরাত ছিল নাকি চোখের ভুল? মোবাইল ফিরিয়ে দিয়ে হাতের ওয়ালেটের দিকে তাকালো। ওখানে নুসরাত, 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 নুসরাত। এই নুসরাত সব জায়গায়। মরে কেউ একটা লোককে বেঁধে রেখেছে নিজের সাথে। মেয়েটার হৃৎপিণ্ড শব্দ বন্ধ হয়ে যায়। সে জানে না ওই সময় তার হৃৎপিণ্ড কি হয়েছিল, কিন্তু খুব ভালো করে টের পেল আরশ কখনো তার হবে না। যে লোক তার নামকে নীনা, নাইলা বলে, যে লোক প্রাক্তন স্ত্রীর ছবি নিয়ে ঘোরে, যে লোক প্রাক্তন স্ত্রীকে কিছুক্ষণ ভুলে ঘুমোতে ড্রাগ নেয়, যে লোক প্রাক্তন স্ত্রীকে নিয়ে হাঁটতে বসতে হ্যালুসিনেশন করে, সেই লোক তার হবে কিভাবে? 0% সিওরিটি এই লোক তার হবে। গাড়ি চলতে চলতে বারবার চোখের সামনে তখনকার ভাবনাটা ভেসে উঠল। গাড়ি রাস্তার পাশে থামিয়ে মাথা ঠেকালো হুইলের উপরে। ভদ্রতার খাতিরে ওই লোক জিজ্ঞেস করতেই পারতই তাকে, পানি খাবেন? কিন্তু কিছু জিজ্ঞেস করলো না। হঠাৎ তার মাথায় একটা ভাবনা আসলো। লাস্ট দেশে আসার পর যখন আরশ আর নুসরাতের ডিভোর্স হলো, তার আগে খবর পেয়েছিল আরশ তার সেভিংস থেকে 16 লাখ টাকা নুসরাতকে দিয়েছে গুচি লিমিটেড এডিশনের হ্যান্ডব্যাগ কেনার জন্য। আর তাকে এক বোতল পানি খাওয়ালো না এই লোক। ঘুরে ফিরে এইসব ভাবনা মাথার নিউরনে নিউরনে ঘুরতে লাগলো। নুসরাতের সাথে তুলনা করলো নিজেকে। কোন দিক থেকে ওই মেয়ের থেকে সে কম? সে তো নুসরাতের থেকে বেশি সুন্দরী। ওই মেয়ে তো তার কাছে দাঁড়ালে অপূর্ণ মনে হবে। সাধারণ বাঙালি একটা নারী। কি দেখেছে আরশ ওই মহিলার ভেতরে? এতটা পাগল, এতটা ভালোবাসা। থেমে গেল আনিকা। ভালোবাসার? হ্যাঁ হ্যাঁ, আরশ নামক লোকটা নুসরাত নামের মেয়েটাকে ভালোবাসে। তাই তো আর তার মতো একজন নারী আরশের কাছে কিছুই মনে হচ্ছে না। তার দিকে ওই লোক ফিরে তাকায় না, দেখেও না দেখে তার চেহারা। অনিশ্চয়তাকে কেঁদে ফেলল সে। হমা করে বদ্ধ উন্মাদের মতো দুপাশে মাথা তুলালো আর কাঁদলো। বেচারি মেনে নিতে পারলো না এসব। মরা এক নারীর কাছে সে হেরে গিয়েছে। হীন মনতায় ভুগলো। মাথা হুইলের উপরে বাড়ি মারলো, তবুও কান্না থামলো না। গ্লাস আটকানো গাড়িতে কান্নার তোরে দম বন্ধ হয়ে আসছে আনিকার। শুভ্র চেহারাটা লাল হয়ে উঠল সময়ের সাথে, তবুও কান্নাই থামল না। সপ্তাহখানেক পর আদালতে আজ নাহিয়ানের কেসে শুনানি দেওয়া হবে। তাই একদল লোক জমা হয়েছে। গত সপ্তাহে তার বিরুদ্ধে করা প্রতিটি অভিযোগের মিথ্যা প্রমাণিত করেছেন ডিফেন্স লয়ার। সকাল 9:30 বাজতেই ভিতরে প্রবেশ ঘটে বিচারকের।
তিনি নিজের জায়গায় বসে গম্ভীর স্বরে বললেন, আদালতের কার্যক্রম শুরু করা হোক। ধীরে ধীরে সবাই শুরু করলো নিজেদের বয়ান দেওয়া। যতটুকু নাহিয়ানের ওপরে অভিযোগ করা ছিল তা মিথ্যা প্রমাণ করে দিয়ে প্রসিকিউটর লয়ারকে কোণঠাসা করে ফেললেন ডিফেন্স লয়ার। বিচারক যখন নিজের শুনানি দেওয়ার জন্য তৈরি হলেন, বলতে শুরু করলেন, নাহিয়ান আখড়ার পূর্বের ওপরে সকল অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় নাহিয়ান কথা কেটে দিল, বলল, আমার কিছু বলার ছিল। গম্ভীর চেহারাটা কয়েকদিন ভেঙে পড়ল। অগোছালো চুল, কাপড়, সাদা পরিপাটি থাকা লোকটাকে দেখলো। মায়া হয় সবার দৃষ্টি চলে গেল নাহিয়ানের দিকে। নাহিয়ানের স্বীকারোক্তি দিল, আজ পর্যন্ত যা যা করেছে সে, বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ পাচার থেকে শুরু করে বিভিন্ন কালোবাজারিতে তার হাত ছিল। বোমা হামলায় তার হাত কতটুকু, সে কতটা জড়িত, সবকিছু স্বীকার করলো নির্দ্বিধায়। সকল লক্ষ্য সাক্ষ্য প্রমাণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে বিচারক কিছুক্ষণ নীরব থাকলেন। কি বলবেন ভেবে পেলেন না। নাহিয়ানকে থামানোর চেষ্টা করে ডিফেন্স লয়ার বারবার ইউর লর্ড মাই লর্ড বললেন, তবুও কিছুতেই কিছু হলো না। বিচারক নাহিয়ানের স্বীকারোক্তি শুনে কলম দিয়ে কিছু লিখলেন খাতার মধ্যে। দিনের গুমট বার্তাবারণটা ভেদ করে ভদ্রলোকের গলার স্বর ভেসে উঠল, উপস্থিতির সাক্ষ্য প্রমাণ, জবাবকৃত আলামত এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এই মর্মে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আসামি নাহিয়ান অধিক হত্যার অপরাধে দোষী, অতএব তাকে দণ্ডবিহীন 103-302 ধারায় অধীনে দোষী সাব্যস্ত করা হলো। আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা হবে শীঘ্রই। আদালত কক্ষে ভারী নীরবতা নেমে এলো। বিচারক শেষবার নথির দিকে তাকালেন, অতঃপর নিচের হাতুড়ি দিয়ে টকটক করে শব্দ তুলে বললেন, দ্য কেস ইজ ক্লোজড।